আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর জীবননেসা। প্রফেসর জীবননেসা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সালামু আলাইকুম আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে। প্রিয় দর্শক, আজকে মার্চের 31 তারিখ, মানে মার্চের শেষ দিন। মার্চ আমাদের স্বাধীনতার মাস। আমরা প্রতি বছরই মার্চকে যেভাবে উদযাপন করি, স্বাধীনতার এই মাসকে যেভাবে উদযাপন করি, সেটা যদি আপনি একসঙ্গে এই গত 55 বছরে একত্র করে দেখেন, তাহলে একটা বিচিত্র অনুভূতি আমাদের মধ্যে হতে পারে। একটা দেশ, একটা দেশের স্বাধীনতার মাস, এবং এই স্বাধীনতার মাসকে নিয়ে নানাজন নানাভাবে এটাকে পালন করছে, উদযাপন করছে, ব্যাখ্যা করছে। যখন যে দল ক্ষমতায় আসছে, সে দল তার মতো করে করছে। কিন্তু একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে থেকেই যায়, সেটা হলো ইতিহাস কি ভিন্ন ভিন্ন হয়? ইতিহাসটা একটা, যে ঘটনা ঘটেছে সেটা একভাবেই ঘটেছে। সেটার পরবর্তীতে তাকে নিয়ে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু ঘটনা তো পাল্টে দিতে পারেন না। এবার স্বাধীনতা দিবস পালিত হলো, এবং আমি বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম যে এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার যিনি মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নাম যেন একেবারে উচ্চারিতই হলো না, তাকে উজ্জ্বল রাখলো। মিডিয়াগুলো 2 বছর আগেও বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাম উচ্চারণ করতো না। তখন বঙ্গবন্ধু ছিল একমাত্র ব্যক্তি, আর সবাই ছিল উজ্জ্বল, সবাই ছিল অপ্রয়োজনীয়। এখন আবার দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা, এখন অনেকেই প্রয়োজনীয় বঙ্গবন্ধু ছাড়া। এই যে মানসিকতাটা আমাদের, এই মানসিকতাটা এই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে আসলে? একটা জাতির অগ্রসরের জন্য তার ইতিহাসটা কি প্রয়োজন নয়? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। অধ্যাপক ডক্টর জীবননেসা, আপনাকেও এই একই প্রশ্ন আমি করতে চাচ্ছি যে একটা জাতির জন্য তার জন্মের ইতিহাসটা কি জরুরি নয়? এবং সঠিক ইতিহাস কি জাতির জানার প্রয়োজন নেই? সবসময় আমরা কেন এক পাক্ষিক ইতিহাসের দিকে তাকাচ্ছি? কখনো কেবল বঙ্গবন্ধুময় করে তুলছি, আবার কখনো কেবল বঙ্গবন্ধুকে বিদায় করে দিচ্ছি, বঙ্গবন্ধুকে মানে আপনার একদম মানে কি বলবো, কর্পূরের মতো মানে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছি। এটা কেন? আপনাকে ধন্যবাদ। আমি আলোচনার শুরুতে মহান স্বাধীনতা দিবসের এই মাসে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের 2.5 লক্ষ বীরাঙ্গনা মা বোনদের প্রতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমি নিজেও এখন বিরক্ত হয়ে যাচ্ছি যে আমার শিশুকাল থেকে শুরু করে এই পর্যন্ত এসে একটা জায়গায় এসে দাঁড়াতে পারছি না। পরবর্তীতে আমি যেটা করেছি যে আমি বিভিন্ন বইপত্রের আশ্রয় গ্রহণ করলাম, যে সেখানে কি লেখা আছে। 71-এ যারা সরাসরি মুক্তিযুদ্ধের সাথে মানে সংশ্লিষ্ট ছিলেন, আমি তাদের বইগুলা পড়বো। পড়ে আমি যে জিনিসটা এসে এখন এসে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি ব্যক্তিগতভাবে, আপনার প্রশ্নের সাথে একাত্মতা করে বলবো যে আপনি বলেন না কখনো বঙ্গবন্ধু থাকছেন, কখনো কর্পূরের মতো উড়ে যাচ্ছেন। আসলে জিনিসটা হচ্ছে কি, বঙ্গবন্ধুকে একটা জায়গায় আটকে রাখা হয়েছে, এবং এটা কেউ কেউ তাদের ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ, এটাকে ব্যবহার করার জন্য ওনাকে ব্যবহৃত করা হচ্ছে। আসলে বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত কিছু না, উনি হচ্ছেন রাষ্ট্রের। এবং বিশ্বের ইতিহাসে যে কয়েকজন ক্যারিসমেটিক লিডার আছেন তার মধ্যে উনি একজন। তার বঙ্গবন্ধু হচ্ছেন সবার। তো সেই জায়গায় কোনো একটা সময় বঙ্গবন্ধু থাকবেন, কোনো একটা সময় কর্পূরের মতো উড়ে যাবেন, এটার দায় কিন্তু আমাদের সকলকে নিতে হবে, সকলকে নিতে হবে। কিন্তু 71-এর সময় যারা সরাসরি ভাবে যুক্ত ছিলেন, তারা বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেছেন, তারা যে বঙ্গবন্ধুর হাতে গড়া যে দলটি, সে দলও যুক্ত হননি, তারা কিভাবে মূল্যায়ন করেছেন, তারা 25 তারিখটাকে কিভাবে মূল্যায়ন করেছেন, 26 তারিখে কিভাবে মূল্যায়ন করেছেন। এই বিষয়টা মনে হয় যারা এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, কথা বলার পূর্বে তাদের এই বইগুলো পাঠ করা প্রয়োজন, এবং তাদের মধ্যে অনেকে বেঁচেও আছেন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। যেমন আপনি দু এটাই একটা হচ্ছে আমার এক্সাম্পল আমাকে দিতে পারবেন এই ধরনের বই? দুই একটা, মানে আমার আমার তো ব্যক্তিগতভাবে আমার যে ফ্যাসিনেশনটা মুক্তিযুদ্ধের প্রতি, আমি মূলত মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করি, প্রশাসনের শিক্ষার্থী কিন্তু কাজ করি মুক্তিযুদ্ধ নিয়ে। তা আমার কাছে আমার লাইব্রেরিতে, আমার ব্যক্তিগত লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের একটা বড় সংগ্রহ আছে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বই আমি রেখেছি।
সেখানে একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে মজহরুল ইসলাম স্যারের এই বইটি, বঙ্গবন্ধু শেখ মুজিব, ওই বইটি। এটা বঙ্গবন্ধু ৫৫তম জন্মদিনে উপহার দেওয়া হয়। ওনার এটা লিখে, ওনার নিজের মতো করে লিখেছেন, ওনার যে ইতিহাসটা যেটা দেখেছেন ওভাবে উনি লিখে গেছেন। এটা দুঃখজনক কবে হলো বই? সত্যি, এই বইটা প্রথম প্রকাশিত হয়েছে কবে? এটা প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে। কিন্তু ৭৪ সালে। ৭৬ সালে, হ্যাঁ ৭৬ সালে বাংলা একাডেমি বইটিকে পুড়িয়ে দেয়। তারপরে নতুন করে এই বইটি সংস্করণ হয় ফেব্রুয়ারির ১৯৯৩ সালে। তারপরে পঞ্চম মুদ্রণ ২০১১ সালে, এরপরে আর মুদ্রণটি হয়নি। আমি এই বইটির কথা জেনেছি আরো কোনো গ্রন্থ থেকে আমি জেনেছি একটু তখন। মাঝখানে বলে নিই, মাঝখানে আমি জানতে চাচ্ছি ৯৩ সালে যখন থেকে রিপ্রিন্ট করা হলো, তখন কি ওই ৭৪ সালে যে বইটা ছিল ওই বইটাই, নাকি আপনাদের কিছু যোগ করা হয়েছে? এখানে যা লেখা আছে সব আগের বইটাই আছে, কি বর্ধিত কলবরে এটা প্রকাশিত হয়েছে, বর্ধিত কলবরে। তো এখানে ওনারা ভূমিকাও কে দিয়েছেন। করলো? মাজহারুল হক সাহেব তো অনেক আগেই মারা গেছেন। আচ্ছা, আমি বলছি মজরুল ইসলাম সাহেব, মজরুল ইসলাম ১৯৯৮ সালে এটা তৃতীয় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। এই যে আচ্ছা, ওকে। উনি নিজে হ্যাঁ এই হ্যাঁ ভূমিকা দিয়ে গেছেন, তৃতীয় সংস্করণে ভূমিকা দিয়ে গেছেন। তারপরে এটা তো তৃতীয় সংস্করণের ভূমিকা মাজহারুল ইসলাম ৭ জুলাই ১৯৯৮, দ্বিতীয় সংস্করণও মাজহারুল ইসলাম দিয়ে গেছেন ৯৩ সালে। এরপরে তার প্রকাশিতই হয়নি, ওকে ওইটা ওকে উনিই ওকে। দিয়ে গেছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো বলেন এই বই রেফারেন্স কি বলতে চান? এই বইটাতে উনি প্রথম পৃষ্ঠায়, আমি যেটা মানে দেখেছি সেটা হলো যে প্রথম পৃষ্ঠায় উনি ২৫ তারিখের কথাটাই ২৫শে মার্চ দিয়ে উনি শুরু করেছেন। সেখানে আমি যদি শর্টলি বলি, সেখানে উনি বঙ্গবন্ধুর বাড়িতে গেছেন, গিয়ে দেখেন যে ওখানে রাত তখন ৯টা, তখনও ঘরে ছিলেন যশোরের কামরুজ্জামান, ময়মনসিংহের আবুল মোমেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস আর অনেকে। তো তখন উনি ঘরে একা, তো বঙ্গবন্ধু ওনার পাশে এসে বসলেন, তখন রাত ১০:৩০। ইতিমধ্যে বাংলা ও ইংরেজিতে স্বাধীনতার ঘোষণাপত্রটির মুসাবিদা সম্পন্ন হয়েছে। যেখানে ছিলেন তাজউদ্দিন আহমেদ, জেনারেল ওসমানী, তাদের সঙ্গে ছিলেন মজরুল ইসলাম স্যার। বঙ্গবন্ধু স্বয়ং ডিটেকশন দেন, কলম ছিল জেনারেল ওসমানীর হাতে। তাকে তখন বেশ পরিশ্রান্ত প্রশান্ত দেখাচ্ছে। তখন উনি ছবি নিয়ে মুখের দিকে চেয়ে বললাম, সবাইকে নিরাপদ আশ্রয় সংগ্রামের নির্দেশে পাঠিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু কথাটা শেষ করতে দিলেন না, বলেন যে রাজশাহী, পাবনার সমগ্র উত্তর বাংলায় প্রতিরোধ গড়ে তুলুন, সংগ্রাম করুন, দেশকে জানোয়ারের হাত থেকে মুক্ত করুন। এই যে এই কথাটা উনি এখানে বলে যাওয়ার পরপরই দেখা গেছে যে উনি যে ইতিহাসটির মানে অংশ হিসেবে দেখা গেছে যে মুজিব, তুমি তো নিরাপদ আশ্রয় থেকে সংগ্রাম করে জীবন রক্ষা করছো, তুমি আমার স্বামী, কিন্তু আমার স্বামী, আমার পিতামাতা, আমার ভাই, আমার বোন, এদেরকে কি তুমি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিলে? ফিরিয়ে দাও, তাদেরকে তুমি ফিরিয়ে দাও। এটা এই কথাগুলো বিভিন্ন ভাবে কথাগুলো আসছে, কিন্তু বঙ্গবন্ধু যেটা মানে এখানে আছে সেটা হলো যে মূল যে কথাটি সেটা হলো যে উনি নিজে জেনারেল ওসমানীর হাতে কলমটা ছিল, এবং উনি যেভাবে ডিটেকশন দিয়েছেন, বঙ্গবন্ধু যেভাবে ডিটেকশন দিয়েছেন উনি সেভাবে এখানে লিখে গিয়েছেন। তো বঙ্গবন্ধু কোনোভাবেই নিরাপদ আশ্রয় দিতে রাজি না। তখন উনি বললেন যে আমি ব্যর্থ হয়েছি এবং আমি শেষ চেষ্টা করেও আমি পারিনি। তখন বঙ্গবন্ধু বলছেন, আমি কি এতই স্বার্থপর যে ৭.৫ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি নিরাপদ আশ্রয়ে চলে যাব? তাদেরকে আগুনের মুখে রেখে আমি চলে যেতে পারি না, আমি তা পারি না। এখন এই যে শব্দটা আমি বেশ কিছু বইয়ে পেয়েছি, এই বঙ্গবন্ধুর এই উক্তিটা কামাল হোসেন স্যারের বইয়ে পেয়েছি, আমিনুল ইসলাম স্যারের ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যারের বইয়ে পেয়েছি, আমি পেয়েছি মজরুল ইসলাম স্যারের বইয়ে, রেহমান সোমান স্যারের বইয়ে বিকেলবেলা পেয়েছি। আচ্ছা, তারপরে ওনার যে প্রতিবেশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর নাসরিন আহমেদ ম্যাডাম, ওনার সাথে যখন আমি সরাসরি সাক্ষাৎকারে যাই, উনি তখন একই কথা বলেছেন। তাহলে এতগুলি মানুষ একটা কথা এভাবে বলে গেছেন, তাহলে আমি এটাকে কি ধরে নিতে পারি না যে এটা একটা অথেন্টিকেট হিস্ট্রিক্যাল একটা এক্সাম্পল? তাহলে এই সব কথা থেকে মূলত ২৫ তারিখ রাতে, গভীর রাতে চিত্রটা কি দাঁড়ালো? ২৫ তারিখ গভীর রাত পর্যন্ত উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি যাবেন না, উনি এখানেই থাকবেন। এবং নাসরিন আহমেদ ম্যাডাম যেটা আমাকে বলছেন, উনি বলছেন মামা আপনি চলে যান। তখন বলছে আমি যদি চলে যাই তাহলে বস্তি বস্তি আগুন জ্বালাবে, সারা ঢাকাটাকে জ্বালিয়ে দিবে, আমি এখানে থাকবো, তোমরা তোমাদের মতো করে যার যার মতো করে চলে যাও, আমি এখানে থাকবো, আমার এই বাড়িতেই থাকবো। এটা হলো আচ্ছা, কথা। ডেভিড ফ্রস্টকে যে সাক্ষাৎকারটা দিয়েছেন বঙ্গবন্ধু, জি। ডেভিড ফ্রস্টকে একই কথাই বঙ্গবন্ধু বলেছেন। ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করেছিলেন আপনি যাননি কেন, তখন উনি একই কথা বলছে। মানে এই ডায়লগটা আমি প্রত্যেকটা বইয়ে পেয়েছি। এখন সব লেখকরা তো আর একসাথে যুক্তি করে লেখেনি, তাই না? তাদের আলাদা আলাদা কথা লিখেছে, কিন্তু একই ডায়লগ প্রত্যেকটা বইয়ে পেয়েছি আমি। আচ্ছা, তাহলে এখন যে কথাটা বলা হচ্ছে যে যখন ২৫ তারিখ রাতে ওনাকে
গৃহবন্দী করা হলো অথবা অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো, যে এটাই, তাহলে উনি, অনেকে এমনও বলে যে উনি ইচ্ছাকৃত ভাবে নিজের জীবন নিরাপদ রাখার জন্য উনি গ্রেফতার হয়েছেন। তো সেই বিষয়টা এখানে ঠিক ঢোপে টিকছে না। না, কোনোভাবেই না, কারণ প্রত্যেকটা বইয়ে একই রকম পরিস্থিতি, প্রত্যেকটা বই। তখন জি কিন্তু দেখেন, তখন কিন্তু কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের কথা ভেবে কেউ যুদ্ধে যায়নি, তখন দেশের জন্য সবাই একত্রিত হয়েছেন যে আমরা একসাথে বেরিয়ে যাবো। যেমন ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যারের বইটাতে উনি কি বলছে যে 32 নম্বরের বাড়িতে প্রবেশ করে দেখি বঙ্গবন্ধু নিচে আছেন, সেখানে লাস্ট সাপারের কথা মনে পড়লো, তিনি খাওয়া দাওয়া করছেন। তখন বঙ্গবন্ধু তার পূর্ব সিদ্ধান্তে অটল, বলেন যে বঙ্গবন্ধুকে আমাদের সাথে চলে যাওয়ার জন্য পুনরায় অনুরোধ জানাই, কিন্তু বঙ্গবন্ধু বললেন তোমরা প্রতিজ্ঞা পাঠ করেছো, আমি যা নির্দেশ করবো তাই শুনবো। তারপর তিনি দুজনে পিঠে দুহাত দেখলেন, কামাল হোসেন, আমিরুল, আমি কোনোদিন তোমাদেরকে আদেশ করিনি, আমি তোমাদের আজ আদেশ করেছি এই মুহূর্তে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, আর তোমরা তোমাদের দায়িত্ব পালন করবে। ইয়াহিয়া খান ঢাকা ছাড়ার পরই আক্রমণ শুরু হবে। তিনি বলেন আমি বাড়ি ছেড়ে চলে গেলে হানাদাররা আমার জন্য ঢাকা শহরের সকল লোককে হত্যা করবে, আমার জন্য আমার জনগণের জীবন যাক, এটা আমরা চাই না। একই কথা কিন্তু আসলো, মজহারুল ইসলাম স্যার যে কথাটা বলেছেন এটা রাতের বেলা জি বলেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম স্যার বিকাল বেলার কথা বলছেন, কিন্তু ডায়লগ কিন্তু একই, কথাটা কিন্তু একই। উনি কোনোভাবেই যেতে চান নাই, উনি বলতেছে যে আমি চলে গেলে পুরো ঢাকাটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। জি তাহলে উনি আচ্ছা, অ্যারেস্ট হয়ে গেলেন। হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এখন এই বিষয়টা, আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হলো কখন? আমাদের স্বাধীনতা সবাই মনে করেন প্রাণ ভয়ে পালাচ্ছে, ওই সময় প্রতিরোধের কথাটা আসলো কিভাবে? এবং সেখানে ইদানিং যে জিনিসটা হয়, কেউ কেউ বলছেন যে ওই সময় মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমানের একটা ঘোষণা আসলো, এবং সেই ঘোষণা শুনেই সবাই মানে এই যুদ্ধটা বেগবান হলো। এই যে বিষয়টা যেটা বলা হচ্ছে, এটাও তো সত্য, তাই নয় কি? ইতিহাসের প্রত্যেকটা ঘটনাকেই সত্য হিসাবে নিতে হবে, কিন্তু অথেন্টিকের সত্যটাকে সামনে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ বিভ্রান্তিকর ইতিহাস তৈরি হবে এবং পরবর্তী প্রজন্ম বিভ্রান্তিকর ইতিহাস জেনে বড় হবে। যাই হোক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জি। স্বাধীনতা ৭১ গ্রন্থ, প্রথম হুম। অভিযান, পৃষ্ঠা নাম্বার ৩২-এ উনি বলেছেন যে হাইকমান্ডের নেতারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলছেন, আনুগত্য প্রকাশে কেউ বাদ নাই, ব্যাংক, বিমা, আধা সাহিত্য সংস্থা থেকে শুরু করে বিচার, শাসন বিভাগ সকলে নিঃশর্ত আনুগত্যের সমর্থন দিয়েছেন। কাকমারি বেতারে ২৫শে মার্চ ৭১ গভীর রাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাবার্তা ধরা পড়ে। এবং সেটা কি ঘোষণাবার্তা ইংরেজিতে ছিল, সময় অল্প, এটা যদি বলেন তাহলে আমি হয়তো একটু বলতে পারি। না, আচ্ছা, ওখানে জিসটা এরপরে বলেন আমরা। হ্যাঁ, পড়ার দরকার নাই, হ্যাঁ, মানে মূলত আচ্ছা বক্তব্য দেওয়া। আচ্ছা, জিস্টে যদি লাস্টের শব্দটা বলি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু বলতেছেন শত্রুর সাথে কোনো আপোষ নাই, আমাদের বিজয় অবশ্যম্ভাবী, পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে উৎখাত করুন। আমার এই বার্তা সকল আওয়ামী লীগ নেতাকর্মী, অন্যান্য দেশপ্রেমিক স্বাধীনতাকামী মানুষের কাছে পৌঁছে দিক, জয় বাংলা, শেখ মুজিবুর রহমান, 26/3/৭১। তো বার্তাটি কাকমারি ওয়্যারলেস স্টেশন থেকে থানায় পাঠালে দুজন পুলিশ সংগ্রাম পরিষদের চেয়ারম্যান জনাব বদিউজ্জামানের খানের কাছে গিয়ে নিয়ে আসে। বার্তাটি তিনি সর্বত্র প্রচার করতে নির্দেশ করেন। এটার কি ওই যে টাঙ্গাইলের কথা বলছেন? তখন এই বদিউজ্জামান খান, সৈয়দ আব্দুল মতিন, লতিফ সিদ্দিকী 26 মার্চ সারাদিন স্থানীয় লোকজনের কাছ থেকে রিভলভার, পিস্তল, ১ নলা ২ নলা বন্দুক সংগ্রহ করে আমাদের মধ্যে বিতরণ করেন। এটা বলে দিলেন হচ্ছে কে? বঙ্গবীর কাদের সিদ্দিকী, রাইট? এরপরে যদি আমরা একটা গ্রন্থ দেখি, পড়তে হবে, না পড়লে তো ইতিহাস না জেনে একটা কথা বলে ফেললাম, তারপরে ইতিহাসকে আমরা বিভ্রান্তিকর ইতিহাস তৈরি করলাম, তাহলে হবে না। এই বইটা হচ্ছে আমি বিজয় লিখেছি, আমার একটা মুকুল স্যারের। এখানে উনি 15 নম্বর পেতে বলছেন, 25 মার্চ দিবাগত রাতে হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য আহ্বান জানিয়ে তার সর্বশেষ বাণী প্রেরণ করলেন, তখন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে 26 মার্চ শুরু হয়ে গেছে, এই জন্যই 26 মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। আমি ভিডিও দেখেছি, জি আমার আক্তার মুকুল, 26 মার্চ সন্ধ্যা 7:40 ঐতিহাসিক বেতার কেন্দ্রের স্বল্পকালীন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্তৃক প্রেরিত স্বাধীনতা বাণীর বাংলা অনুবাদ পাঠ করেন অধ্যাপক আবুল কাশেম সন্দীপ। তখন বাংলাদেশের সর্বত্র লড়াই শুরু হয়েছে। পরের দিন 27 মার্চে বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠান আবার ইথারে বেশি এলো। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান, পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল এবং প্রয়াত রাষ্ট্রপতি, এবং তার ভাষণটি এখানে দেওয়া আছে। প্রথম লাইনটা হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ দ্য সভারেন স্টেট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার
great leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, we hereby proclaim the independence of Bangladesh. প্রথম লাইন। শেষ লাইনটা হুম। হচ্ছে the guiding principle of the new state will be first neutrality, comma, second peace, and third friendship to all and enmity to one, full stop. May Allah help us. জয় বাংলা। এটা এটা কি 27 তারিখে এটা কি জিয়াউর রহমান বলেছেন? হ্যাঁ, এটা 27 মার্চ বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সান্ধ্যকালীন অধিবেশনের অনুষ্ঠানে এবার একটা এই বইটা আমার একটা মুকুল লিখেছেন। আচ্ছা, এটা আমার একটা মুকুল স্যার লিখেছেন। ডক্টর কামাল হোসেন স্যারও মানে তার যে 25 তারিখে রাতের ঘটনা সেটা উনি ওনার এই বইটাতে লিখে গেছেন। হ্যাঁ 25 তারিখে উনি যান বঙ্গবন্ধুর সাথে দেখা করে, কিন্তু উনি তো হয়ে যান, অ্যারেস্ট হয়ে যান। তা আপনারা জেনে থাকবেন যে ডক্টর কামাল হোসেন স্যার এবং বঙ্গবন্ধু ওনারা পাকিস্তানি বন্দী ছিলেন, দুইজন দুইটা কারাগারে বন্দী ছিলেন আর কি। জি জি এটা জানেন তো অবশ্যই, এটা সবাই জানেন। হ্যাঁ, জি, এবং ওনার হুম। পুরোটা 9 মাসই উনি বন্দী ছিলেন। পরবর্তীতে যখন 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে আসেন বাংলাদেশে, ওনার সাথেই ডক্টর কামাল হোসেন স্যার ফেরত আসেন একসাথে। আমি ওনার ব্যক্তিগত সাক্ষাৎকারটি নিয়েছি এবং ওনার ওয়াইফের সাক্ষাৎকার নিয়েছি, এবার যে কোনো সময় আমি এটা আপনাদের কাছে তুলে ধরবো। ওনার এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকার আমি নিয়েছি 71 সালে 25শে মার্চের সকালে তাজউদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম এবং আমাকে বলা হলো সামরিক বাহিনী তৎপর হওয়ার পরপরই আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া। এটা উনি লিখেছেন 142 নাম্বার পেজে। আমাদের ইংলিশ বাজারে অবস্থিত একটি বাড়িতে যেতে বলা হয়েছিল। ওই বাড়িটি ছিল নগর আওয়ামী লীগের নেতা ফজলুল করিমের। যদি পরিস্থিতির অবনতি ঘটে তাহলে সেখান থেকে নদী অতিক্রম করে গ্রাম অঞ্চলের দিকে চলে যেতে হবে। কিন্তু ওনারা আমরা এই বিষয়গুলো বুঝলাম যে বিভিন্ন লেখক বিভিন্ন ভাবে বলেছেন যে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল, অ্যারেস্ট হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি বিষয়টা ক্লিয়ার করেছেন এবং বিভিন্ন লেখকের কথা থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। করে যাব মাসুদ ভাই, ভুলে যাব ওই যে ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যার যে স্টেটমেন্টটা দিয়েছেন, কামাল হোসেন স্যার তার বইয়ে 143 পেজে একই স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা যাই ডাইনিং রুমের দিকে অগ্রসর হই, বঙ্গবন্ধু ডাইনিং টেবিলে বসা ছিলেন। একই কথা যে তোমাদের বলেছি বেরিয়ে যেতে, তোমরা এখন পর্যন্ত যাওনি। তখন বলছে আপনি কি করবেন, তখন সেটা আমার উপর ছেড়ে দাও, এখন থেকে আমরা স্বাধীন, আমাদের জনগণ ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ব্যাপারে আমাদের কাছে তারা আস্থা প্রকাশ করলেন, যা ইতিমধ্যে শুরু হয়েছে। এরপর ওনারা এখান থেকে বেরিয়ে তাজউদ্দিন আহমেদ স্যারের বাসায় যায়। এটা ভুলে যাবো, এই জন্য ইন্টারাপ্ট করলাম। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জিনিসটা যে বঙ্গবন্ধু 25শে মার্চ রাতে যারা ওনার কাছে এই সমস্ত নেতৃবৃন্দ গিয়েছিলেন তাদের মাধ্যমে উনি পরিপূর্ণভাবে একটা স্বাধীনতার ঘোষণাই দিয়ে গেছেন, ইঙ্গিতার না, এবার একদম ঘোষণাই দিয়ে গেছেন যে তোমরা এগুলো করো। তো এই জিনিসটা আপনার কি মনে হয় এখন যে জিনিসটা হচ্ছে বিভিন্ন সময় যে রাজনীতিকরণ হচ্ছে, এই রাজনীতিকরণটা কি জাতির জন্য ভালো হচ্ছে অথবা আমাদের কি হওয়া উচিত? না, ভালো হচ্ছে না। ইতিহাসে যার যতটুকু সম্মান দেওয়া দরকার, মূল্যায়ন দেওয়া দরকার, তাকে ততটুকু দিতে হবে। একজনকে কর্নার করে আরেকজনকে প্রস্ফুটিত করা, আরেকজনকে প্রস্ফুটিত করে আরেকজনকে কর্নার করা, তাহলে আমরা যারা প্রজন্ম তারা তো বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হব। আমি যদি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি, কারণ আমার বাবা একজন মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক পাগল মানুষ। তার নাটকে একটা সংলাপ ছিল, জন্মদাতা কর্মদাতা শিক্ষাদাতার মতোই আমি ভালোবাসি শ্রদ্ধা করি দেশের মুক্তিদাতা মুক্তিযোদ্ধাদের। সুতরাং আমি বিভ্রান্তিকর ইতিহাস শিখে বড় হইনি। যে আমার বাবার 71-এর ডায়েরি, এখান থেকে আমি জেনেছি 26 তারিখে কি হয়েছে। এটা 71-এর দিনপঞ্জি, এটা পুরো আমার মুখস্থ এই বইটা। আমরা মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার, আমাদের বাড়ি 26 তারিখে 2টা বাড়ি আমাদের পুড়িয়ে দেওয়া হয়। আমি বিভ্রান্তিকর ইতিহাস নিয়ে বড় হয়নি, বাট আমার মতো সুযোগ তো সবাই পায়নি। এই জন্য আমি বলবো ইতিহাসের যে ঐতিহাসিক যে বইগুলির কথা বলছি এগুলো পাঠ্যক্রম করে দেওয়া উচিত, এই বইগুলা পাঠ্যক্রমে যাওয়া উচিত। আদারওয়াইজ এরকম করে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও দেখলাম যে ওরা 26শে মার্চের একটা বক্তব্য দেখলাম যে ইতিহাসে যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। তো ওনার এই বক্তব্যটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই বক্তব্য কি দলের লোকেরাও অনুসরণ করছে? আমার মনে হয় না। আমার মনে হয় যদি হতো তাহলে ওই কোন একটা জায়গায় বঙ্গবন্ধুর ছবিকে কালো কাপড় দিয়ে ঢেকে তারপরে করা হয়েছে, ফুল দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসে, এটা হতো না। এটা আমাদের দলে যারা প্রধান থাকেন তারা একটা নীতি নিয়ে থাকেন, কিন্তু তাদের আশেপাশে যারা থাকেন উইথ টু রেসপেক্ট, মানে কথাটা শুনতে খারাপ লাগবে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এরকম করে তারা তাদের মানে তেল তেল দেওয়া শুরু করে এবং তোষামতি করে। দেখা যায় যে
দলের নেতার যে প্রধান যে নীতি আদর্শ সেটা তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে কথা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। মনোয়ার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জ্যাক ফোর্সের প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান উনি কিন্তু একটি জাতি জন্ম গ্রন্থে বলে গেছেন যে ৭ই মার্চে যে ভাষণটা বঙ্গবন্ধু সেটা আমাদের কাছে গ্রিন সিগন্যাল মনে হয়েছে। উনি নিজে এটা বলে গেছেন এবং রেহমান সোবহান স্যার ওনার সাথে ৩১৯ পেজে আপনার উত্তল রমতন গ্রন্থ এই বইটাতে উনি বলেছেন যে জিয়ার সঙ্গে আমার ৭৫-এ ৭১-এ নানান সময় দেখা হয়েছে, কিন্তু কোনোদিন সে নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। এই যে এই বইটাতে দেখেন, এই বইটাতে উত্তল রমতন গ্রন্থে রেহমান সোবহান স্যার বলে গেছেন এই বইটা। হ্যাঁ, তো উনি নিজে কোনোদিন এবং নিজের গ্রন্থেও কিন্তু উনি বলেনি যে আমি এরকম করেছি, কিন্তু এই জিনিসগুলাকে না করা হয়, মানে কি বলবো এটাকে, ওই তোষামোদি করতে করতে এমন অবস্থা করে যে ইতিহাসটাই আস্তে আস্তে হারিয়ে যায়। একটু বলবো আপনাকে, সেটা হচ্ছে যে ২৫ তারিখ বিকেল ৫টার আগে ইফতেখার উদ্দিনের কাগজ পাকিস্তান টাইমসের সম্পাদক মিস্টার মাজাহার সে রেহমান সোবহান স্যারের সাথে বঙ্গবন্ধুর সাথে কয়েকবার দেখা করতে চাইছে, কিন্তু উনি ৫টার আগে পারে নাই। ৫টার পরে গিয়ে দেখে যে বহু আওয়ামী লীগ সমর্থক কর্মী সেখানে ভিড় ৩২ নম্বর বাড়িটা। তখন তার মধ্যে মাজারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ঘরটা খালি করে দিলেন, যার এখানে শুধুমাত্র ২টা লোক। কারা থাকলো? মাজার সাহেব থাকলেন, রেহমান স্যার থাকলেন আর বঙ্গবন্ধু। তখন বঙ্গবন্ধু বলেন ইয়াহিয়া স্থির করেছে সে যুদ্ধের পথে যাবে। তিনি বলেন ইয়াহিয়া ভাবছে সে আমাকে খুন করে আন্দোলন গুড়িয়ে দিবে, কিন্তু সে ভুল বুঝেছে, আমার কবরের উপরে স্বাধীন বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধুকে দেখে মনে হচ্ছিল তিনি কিছুটা দৈববাদী হয়ে নিজের মৃত্যু আসন্ন মেনে নিয়েছেন। তিনি বলেন এক নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এগিয়ে নিয়ে যাবে। সোবহান স্যার নিজে আমাকে বইটি দিয়েছেন, আমি ফটোকপি করেছি বইটি। এটা কতজনে জানি আমরা, বলেন তো ভাই? আপনি কি মনে করেন এখন যারা নাকি এই মানে একটা ভিন্ন ইতিহাস তৈরি করার চেষ্টা করছে, তারা কি এইগুলো না জেনে বলছে নাকি জেনেও ইচ্ছাকৃত করছে? না জেনে বলেছে বলেই তো একজন বলেছেন যে ৭ই মার্চের ভাষণটা নাকি একটা বিক্ষোভ। যদি জানতেন তাহলে এই কথা তো বলতেন না ভাইয়া। আপনি কি বলবেন ৭ই মার্চের ভাষণ বিক্ষোভ? বা আমরা তো জানি না জেনে বলছেন। একজনের টক শোতে বলেছেন যে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো এটা জানা দরকার। আমি তার নাম এখন বলবো না। তখন আমি চিন্তা করলাম তার বাসার ঠিকানাটা আমি জানি না। আমি আপনার টক শো শেষ হওয়ার পরে তার বাসার ঠিকানাটা আপনার কাছে যদি পারি নিব। আমি তার বাসায় ডক্টর কামাল হোসেন স্যার বইটা পাঠাতে চাই। ওখানে লেখা আছে সংবিধানে কিভাবে ধর্মনিরপেক্ষতা আসলো। আপনি টক শোতে গিয়ে বলছে কেন ধর্মনিরপেক্ষতা আসলো, এটা কিভাবে হইলো, এটা কেন বঙ্গবন্ধু করেছে এটা জানা দরকার। বঙ্গবন্ধু তো বলেই না, মুজিব কিভাবে করেছে এটা জানা দরকার। আমার কাছে হাস্যকর লেগেছে, এত বড় বড় ডিগ্রি করে এসে ইতিহাস না জেনে কথা বলাটা এটা খুবই লজ্জার ব্যাপার। এটা হচ্ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে রফিকুল ইসলাম বীরুত্তম স্যারের গ্রন্থটাতে। এখানেও উনি ২৬ তারিখ ২৭ তারিখ নিয়ে কথা বলেছেন ১ মিনিটের মধ্যে। ২৬ মার্চ জনাব হান্নানের প্রথম ঘোষণা, ২৭শে মার্চ জিয়াউর রহমানের ঘোষণা, এবং ওই সময় অপর কয়েকজন ঘোষণাও স্পষ্টভাবে শোনা যায়নি। এই কথাটা ওই যে রফিকুল ইসলাম স্যার বীরুত্তমের বই আছে। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল। কামাল হোসেন স্যার ইয়াহিয়ার উপদেষ্টা ছিলেন পীরজাদার একটা ফোন করার কথা ছিল। বঙ্গবন্ধু 10:30 বাজেও যখন ডক্টর কামাল হোসেন স্যার বঙ্গবন্ধুর সাথে দেখা করে আসেন, তখনও বঙ্গবন্ধু জানতে চেয়েছিলেন ওই টেলিফোনটা আসছে কিনা। তখন কামাল হোসেন স্যার শেষ লাইনটা লিখছেন যে আমি তাকে জানালাম আমি ফোনটা পাইনি। ওই রাতেই পাকিস্তানি সৈন্যরা বাঙালি জনগণের উপর আক্রমণ চালায়, গণহত্যা, রক্তস্নান শুরু হয়, যা এড়ানোই ছিল আলাপ আলোচনা চালানো, দর কষাকষির মাধ্যমে একটি রাজনৈতিক মীমাংসা পৌঁছানোর প্রয়াসের প্রধান লক্ষ্য। উনি আলোচনা করতে চেয়েছিলেন কি কি করবেন না করবেন, কিন্তু লাস্ট পর্যন্ত এই পীরজাদা ফোনটা করেনি। আর ডক্টর আকবর আলী খানের বইটা, এটা যদি বলি পুরনো সে দিনের কথা, এখানে উনি যখন নবীগঞ্জে পৌঁছায় তখন তাকে জয় বাংলা ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায় ২৬ তারিখ সকালবেলা। এই যে এই বইটাতে আছে। আপনি ইতিহাসের কয়টা জিনিসকে আপনি অস্বীকার করবেন? অস্বীকার করার সুযোগ নাই তো ভাইয়া। আপনাকে তো সত্যিকার ইতিহাস জানতে হবে। এই মানুষগুলো বিভিন্ন জায়গায় ছিলেন, তারা কিভাবে এই জায়গাটাতে একত্রিত হলেন। প্রত্যেকটা ইতিহাস এক মানুষ একই কথাই তো বলতেছে। তাহলে আমরা কেন বঙ্গবন্ধুকে একটা জায়গাতে আটকে রাখছি? বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত দলের না, বঙ্গবন্ধু রাষ্ট্রের সম্পদ, কারো ব্যক্তিগত সম্পদ না। এবং ওনার যে ভূমিকা ছিল এই ভূমিকা তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা সুযোগ নিব, রেহমান সোবহান স্যার শেষ কথাটা যেটা বলছেন আপনার প্রথম কথাতে শুরু করে শেষ লাইনটা উনি তো একজন মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক সংগঠক ছিলেন। উনি বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। শেষ লাইনটা বলেছেন
নতুন বছরকে স্বাগত জানাতে তাদের মধ্যে কে বেঁচে রইবে এই অজানা শঙ্কায় বিগত 9 মাস কাটিয়েছে অধিকাংশরা। কান্না হাসি আমাদের অর্ঘের স্বাদ বৃদ্ধি করেছিল। আমরা পরস্পরকে বুকে জড়িয়ে ধরেছিলাম আশা ও সংহতির অনুভবে। তখন কেউ আগামীর নিষ্ঠুর বিভেদ সৃষ্টিকারী দিনগুলো পূর্বানুমান করতে পারেনি। যেটা বলছি আমরা ইতিহাসকে যে ভাগ করে ফেলছি, এটা রহমান সুলতান স্যার আগে বলে গেছে। না, ইতিহাসকে ভাগ করা আসলে জাতিকেই ভাগ করা, এবং আমরা অবশ্যই চাইবো না আমাদের জাতি বিভক্ত থাকুক, কারণ আমরা এটাও জানি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। প্রিয় দর্শক, না, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের মধ্যে নতুন চিন্তার জন্ম হয়েছে। এবং আমি নিজেও এটা বলবো, যখন কোনো বিষয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয়, তখন ওই বিষয়ে যিনি অভিজ্ঞতার শরণাপন্ন হন, অথবা ওই বিষয়ে যে সমস্ত গ্রন্থ বাজারে আছে সেগুলো করে নিজেরা বিবেচনা করুন। সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।